হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ননদকে তার ঘরে ডাকতে যেতাম, তখন আমি দেখতাম তার সব বিছানা ভিজে আছে, মাঝে মাঝে সাদা পোশাকের উপর ব্লাডের দাগও দেখতে পেতাম আমি। আমার অনেক জানতে ইচ্ছে হতো যে ও রাতে কি এমন করে। তাই আমি একদিন এটা জানার জন্য তার ঘরে লুকিয়েছিলাম। সেই দিন আমি যা দেখলাম সেটা দেখে আমার মনটা কেঁপে উঠল। আমি দেখলাম যে তার শরীরে, বন্ধুরা, আমার নাম অরুণা। একদিন আগে আমার বিজয়ের সাথে বিয়ে হয়েছে। আমার শ্বশুর বাড়িতে বিজয়ের ছোট বোন আর মা ছিল। বিজয় তার বাবাকে ছোটবেলায় হারিয়েছিল। আজ শ্বশুর বাড়িতে আমার প্রথম দিন ছিল। আমার ঘুম থেকে ওঠার পরে শাশুড়ি মা বলেন, বৌমা, আজকে তোমাকে মিষ্টি কিছু রান্না করতে হবে। আজ এই বাড়িতে তোমার প্রথম দিন। এই বাড়ির নিয়ম, বাড়ির নতুন বউদের রান্নাঘরে যাওয়ার আগে একটা পূজা করতে হয়, তারপর মিষ্টি কিছু বানাতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি রান্না করতে জানি না। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। পড়াশোনার জন্য আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে পার করতাম। মাঝে মাঝে যখন আমি বাড়িতে আসতাম তখন মা আমাকে কোনো কাজ করতে দিত না। মা সবসময় কাজ বলতো, আর আমার মা আমাকে বলতো, তুই পড়াশোনায় মন দে, বাড়ির কাজকর্ম আমি সামলে নেব। তাই আমি বাড়ির কাজকর্ম শিখতে পারিনি। তবে বিয়ের আগে আমার বাবা বিজয়কে পরিষ্কার করে বলে দিয়েছিল যে আমার মেয়ে বাড়ির কাজকর্ম বেশি একটা জানে না, কিন্তু ও আস্তে আস্তে শিখে নেবে। বিজয়ের এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। বিজয় আমার বাবাকে বলেছিল যে আমার মা আর ছোট বোন অনেক ভালো, তারা অরুণাকে সবকিছু শিখিয়ে দেবে। আজ আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হলো যে বিজয় হয়তো ওনাকে কিছু বলেনি যে আমি রান্না করতে পারি না, তাই হয়তো উনি আমাকে রান্না করতে বলছেন। তখন আমি রান্নাঘরে গিয়ে বিজয়কে জিজ্ঞেস করি, আপনি আপনার মাকে কিছু বলেননি? আমি তো রান্না করতে জানি না। তখন বিজয় বলে, আমি ভুলে গেছিলাম, তুমি আমার সাথে এসো। বিজয় আমাকে তার মায়ের কাছে নিয়ে যায়। বিজয় তার মাকে বলে, পড়াশোনার জন্য অরুণা বাড়ির কাজকর্ম শেখার সময় পায়নি, তোমাকেই ওকে সবকিছু শিখিয়ে দিতে হবে। আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিলেন। তিনি বললেন, কোনো ব্যাপার নয় বৌমা, আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেব। চলো আজ আমরা দুইজনে মিলে হালুয়া রান্না করব। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্তি পেলাম। আমি যা চেয়েছিলাম সেটাই হচ্ছিল। বিয়ের আগে আমি আমার শাশুড়ি মায়ের মধ্যে আমার মাকে দেখতে চেয়েছিলাম, আর আজ আমি সেটাই দেখতে পাচ্ছিলাম। আর বিজয় নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম। আমরা একসাথে কলেজে পড়তাম, আর তখনই আমরা একে অপরের ভালোবাসায় পড়েছিলাম। আমরা দুইজনেই অনেক ভালো ধনী পরিবারের ছেলে মেয়ে। তাই আমাদের পরিবারেরও কোনো আপত্তি ছিল না। আমাদের দুইজনের বিয়ে হয়ে যায়। তখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে চলে যাই আর কিছু মিষ্টি খাবার বানানোর জন্য চেষ্টা শুরু করি। আমার শাশুড়ি মা আমাকে বলে দেন, আর আমিও ওনার কথা মতন হালুয়াটা তৈরি করে ফেলি আর সবাইকে মিষ্টি মুখ করাই। আমার ননদ হালুয়াটা খেয়ে বলে, বৌদি, এই হালুয়াটা তুমি বানিয়েছ? আমি বলি, হ্যাঁ বানিয়েছি, কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছে। তখন সে বলে, তুমি হালুয়াটাও বানাতে পারো না? এই বলে সে রেগে তার ঘরে চলে যায়। আমার ননদের নাম পূর্ণিমা। তার বয়স মাত্র 14.5 বছর, কিন্তু তার কথাবার্তা আর চলাফেরা দেখে মনে হতো তার বয়স 19 বছরের মতো হবে। তখন আমার শাশুড়ি মা বললেন, তুমি কিছু মনে করো না বৌমা, ওর ব্যবহারটাই এরকম। ও ছোটখাটো ব্যাপারে রেগে যায়। আমি আমার ননদের কথা ধরলাম না, কিন্তু আমার মনে হতে থাকলো যে ওর সাথে আমি বন্ধুত্ব করতে পারব। তো প্রথম দিনই সে আমার সাথে এমন ব্যবহার করল। তখন বিজয় আমাকে বলল, তুমিও আমাদের সাথে বসে হালুয়াটা খেয়ে নাও। তখন আমি বলি, না থাক, তোমরা আগে খেয়ে নাও, আমি পরে মাকে খাইয়ে তারপর খাবো। বিজয় বলে, ও এখন খাবে না, তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না। ওর ক্ষুধা পেলে ও নিজেই এসে খেয়ে নেবে। আমি ওদেরকে হালুয়া খাইয়ে নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমার এক বন্ধুর ফোন আসে। সে বলে, আমরা তো শহরে এসেছি, আমরা কি তোমার সাথে দেখা করতে পারি?
আমি বলি, আমাকে আগে শাশুড়ি মায়ের অনুমতি নিতে হবে, তারপর আমি বলতে পারবো। তারপর আমি আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তাকে বলি, আমার কিছু বন্ধু এই শহরে এসেছে। তারা আমার বিয়েতে আসতে পারেনি, তখন তাদের কিছু জরুরি কাজ ছিল। তাই ওরা এখন আমার সাথে দেখা করতে চায়। মা বললেন, এত অনেক ভালো কথা বৌমা, তুমি বরং ওদেরকে এই বাড়িতেই ডেকে নাও। তখন আমি বলি, ওরা তাদের পরিবারের সাথে এসেছে মা, তাই ওরা এই বাড়িতে আসতে পারবে না। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও ওদের সাথে দেখা করে নেব। মা বললেন, ঠিক আছে বৌমা, তুমি আমাদের গাড়ি আর ড্রাইভারকে নিয়ে যাও, আর সাবধানে যেও। তখন আমি অনেক খুশি মনে বাড়ির গাড়ি করে আমার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম। আমরা অনেক গল্প করলাম, তারপর বাইরে কিছু খাবার খেয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমি বাড়ি ফিরে এসে দেখি আমার ননদ আর আমার শাশুড়ি মাকে বলছে, বৌদিকে এত ছাড় দেওয়ার কোনো দরকার নেই। তখন সে মাথার উপরে বসবে, তখন তুমি তাকে সামলাতে পারবে না। আর এমনিতেও দাদা এখন বৌদির কথায় ওঠে আর বসে। দেখো মা, এখনো সময় আছে, তুমি বৌদির সব কথা মেনে নিও না। ওকে একটু ডাবিয়ে রাখো তোমার পায়ের তলায়, যাতে পরে পস্তাতে না হয়। ওকে যদি এত ছাড় দাও আর কিছু না বলো, তাহলে ও কখন তোমাকে তার পায়ের নিচে দাবিয়ে রেখে দেবে? তুমি বুঝতেও পারবে না। তার কথা শুনে আমার অনেক রাগ হয়। আমি ভাবতে পারছিলাম না যে এইটুকু একটা মেয়ে এত বড় কথা শিখল কোথা থেকে, তাও আবার এইসব খারাপ কথাবার্তা। আমি আমার নন্দকে নিজের বোনের মতো ভাবতে চেয়েছিলাম, কিন্তু ও তো একেবারেই অন্যরকম। আমার ভয় হচ্ছিল যদি আমার নন্দের জন্য আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আমার ননদ সেটা চাইছে না। আমি ঠিক করলাম, ও যা খুশি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার শাশুড়ি মা আর আমার স্বামীর কাছে সবসময় ভালো হয়ে থাকব, তাদের মন জয় করার চেষ্টা করব। এই ভেবে আমি ঘরের ভিতরে চলে গেলাম। আমাকে দেখে আমার ননদ চুপ করে যায় আর অন্য কথা বলতে শুরু করে, কিন্তু ওর কথাগুলো আমাকে অনেক কষ্ট দেয়া। আমি বুঝতে পারি না যে পূর্ণিমা আমাকে নিয়ে কি এত সমস্যা। আমি তো তাকে বিয়ের আগে কখনো দেখিনি, আর পরেও আমি তাকে কোনো খারাপ কথা বলিনি। তাহলে সে আমাকে কেন পছন্দ করে না? আমি সবসময় পূর্ণিমার দেখাশোনা করতাম, ওর সব কথা শুনতাম, আর ওর পছন্দমতোই সবকিছু করার চেষ্টা করতাম। কিন্তু তাও পূর্ণিমা আমাকে পছন্দ করত না। আমি তো বুঝতেই পারছিলাম যে আমার ভুলটা কোথায়। আজ অবধি আমি কারোর কাছে মাথা নিচু করিনি, কিন্তু আমার স্বামীর জন্য আর আমার মা বাবার সম্মানের জন্য আমাকে পূর্ণিমার এইরকম ব্যবহার সহ্য করতে হচ্ছিল। এইসব মাথা থেকে বের করে আমি কাজে মন দিলাম। আমার ননদ কেন এমন ব্যবহার করে সেটা কেউ বুঝতে পারে না। সে সবসময় রেগে থাকে আর ছোটদের মতন রাগ করে। কেউ ওকে কিছু বলতেও পারে না। যখনই তাকে কেউ কিছু বলতে যেত, তখনই সে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাইত আর আমাদের ভয় দেখাত। তাই আমার স্বামী আর শাশুড়ি মা তার সব কথা মেনে নিতে বাধ্য হতো। খারাপ ব্যবহার করা আর লোকের পিছনে পড়ে থাকা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। সে তার মাকেও অনেক বিরক্ত করত, তবে আমার শাশুড়ি অনেক বোঝদার মানুষ ছিলেন। তিনি পূর্ণিমাকে বেশি পাত্তা দিতেন না, এটা আমার বেশ ভালো মনে হতো। একদিন আমার শাশুড়ি মা বললেন, বৌমা, কাল থেকে পূর্ণিমার স্কুল শুরু হচ্ছে, তুমি রোজ সকালে ওকে ডেকে দিও, কারণ ওর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে গেছে। আমি সকালে মন্দিরে যাই, তাই ওকে ডাকতে পারবো না। গিয়ে আমি বললাম, ঠিক আছে মা, ওকে ডেকে দেব, কিন্তু আমার ভিতরে ভয় করছিল যে আমি যদি ওকে ডাকতে যাই আর সে আমার উপর রেগে যায়, তখন আমি কি করব? বাড়িতে কেউ থাকবেও না যাকে আমি বলতে পারবো। আমি কোনো রকমে এটা করতে রাজি হয়ে যাই। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা বানাই, তারপর আমার ননদকে ডাকতে তার ঘরে চলে যাই। আমি যেই তার রুমে ঢুকলাম, অমনি আমার মনটা কেঁপে উঠল। আমি দেখলাম যে ওর সব বিছানা ভিজে আছে। আমার মনে হচ্ছিল যেন তার বিছানায় কেউ পানি ঢেলে দিয়েছে, আর কিছু জায়গায় ব্লাডের দাগও দেখতে পাচ্ছিলাম আমি। আর ওর পাশে একটা তেলের শিশিও রাখা ছিল, যেখান থেকে কিছুটা তেল পড়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে এই তেলের শিশিটা এখানে কেন। আমার ননদ তেলের শিশি নিয়ে কি করছে? কিন্তু আমি আমার নন্দের স্বভাবটা ভালো করেই জানতাম। আমি চাই না যে বাড়িতে কোনো সমস্যা হোক, তাই আমি এই নিয়ে আর কিছু বললাম না। আমি তাকে ভালোবেসে ডাকতে থাকলাম, এইবার উঠে পড়ো পূর্ণিমা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। তখনই সে উঠে আমাকে কিছু না বলে উঠে বাথরুমে চলে গেল। আমিও নিজের ঘরে এসে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর থেকে এটা রোজগার ব্যাপার হয়ে যায়।
রোজ সকালে যখন পূর্ণিমাকে ডাকতে যাই তখন আমি দেখি তার বিছানার পাশে একটা তেলের শিশি পড়ে আছে, যেখান থেকে একটু তেল বেরিয়ে এসেছে, আর তার বিছানাটা সব ভিজে, আর কিছু জায়গায় ব্লাডের দাগ। আমি বুঝতে পারি না যে ও রাতে ঘরে কি এমন করে যে ওর পোশাক আর ওর চুলটাও সব এলোমেলো থাকে। আমার মনে সন্দেহ হয়, কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া কিছু বলতে পারি না। আমার ভয় হয় যে পূর্ণিমা খারাপ কিছু করছে না তো। কিন্তু এই কথাটা তাকে কে বোঝাবে? সবাই ওর স্বভাব জানে, তার মন সবসময় খারাপ থাকে। ছোটখাটো ব্যাপার নিয়ে সে ঝগড়া শুরু করত, কিন্তু আমি আর কতদিন চুপ করে থাকব? পূর্ণিমা আমার ননদ, ওর খেয়াল রাখাটা আমার দায়িত্ব। কিন্তু আমি যদি এই কথাটা আমার শাশুড়ি মাকে বা বিজয়কে বলি, তাহলে ও আবার বাড়িতে সমস্যা সৃষ্টি শুরু করবে, আর আমার বিরুদ্ধে সবাইকে খারাপ কিছু বলবে। এই ভয়ের জন্যই আমি এতদিন চুপ করেছিলাম। যখনই বিজয়কে বা শাশুড়ি মাকে কিছু বলার চেষ্টা করেছি, তখনই আমার ভয় হতো যে ওর কারণে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন কি হবে। তাই আমি প্রত্যেকবার পিছু হেঁটেছি। একদিন আমার মনে হলো যে আমি নিজে যদি ওর উপর চোখ রাখি আর দেখি যে ও রাতে কি করে, তাহলে আমি সবটা জানতে পারব। কিছুক্ষণ পরে আমি শুনি যে পূর্ণিমা আমার শাশুড়ি মায়ের উপর রেগে যাচ্ছে। সৃষ্টিকর্তা জানে আবার ওর কি হয়েছে। মনে হয় ওর কিছু পছন্দ হয়নি, তাই রেগে যাচ্ছে। আমার শাশুড়ি মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সে বুঝবে না। আমি আর এর মধ্যে কথা বললাম না, কারণ আমি চাই না আমার কারণে ঝগড়াটা আরও বেড়ে যাক। তাই আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম। কিন্তু আজ আমাকে বিজয়ের থেকে একটা কথা জানতেই হবে। আমি বিজয়ের অফিস থেকে ফেরার অপেক্ষা করছিলাম। বিজয় যখন ফিরে আসে আর রাতের খাবার খেয়ে যখন আমরা ঘরে যাই, তখন আমি তাকে জিজ্ঞাসা করি, বিজয়, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বিজয় বলে, হ্যাঁ নিশ্চয়ই বলো, কি বলবে? আমি বলি, পূর্ণিমা এরকম করে কেন? ওর ব্যবহার এত খারাপ কেন? ও সবসময় এত রেগে থাকে। মাঝে মাঝে মায়ের উপরেও রাগ দেখিয়ে ফেলে। আপনারা কেউ ওকে কিছু বলেন না কেন? বিজয় বলে, আমি আর তোমাকে কি বলবো? বাবা ওকে অনেক আদর দিতেন, ওকে মাথায় তুলে রাখতেন। বাবা আমার থেকে বেশি ওকে ভালোবাসতেন। বাবা যখন এই পৃথিবীটা ছেড়ে চলে যায়, তখন আমরা বাবার জায়গা নিয়ে ফেলি। তাই আমরা পূর্ণিমাকে কিছু বলি না। ও যা চায় আমরা তাই দেই। ও যদি আমাদের উপর রাগ দেখায়, তাহলে আমরা সেটা সহ্য করি। তাই হয়তো ও অনেক রেগে গেছে, আর এখন আমাদের হাতের বাইরে চলে গেছে। দোষটা হয়তো আমাদেরই। আমরা ওকে বেশি প্রশ্রয় দিয়েছি। এখন আমরা বুঝতে পারি যে ওকে এতটা প্রশ্রয় দেয়া আমাদের উচিত হয়নি। ভালোবাসার পাশাপাশি ওকে শাসন করাও আমাদের দরকার ছিল। বিজয়ের কথা শুনে আমার খারাপ মনে হচ্ছে। ওকে অনেক চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝতে পারছিলাম না, যে পূর্ণিমার কথাবার্তা শুনে মনে হয় না ও একটা 15 বছরের ছোট মেয়ে। ওর ভাষা দেখে মনে হয় এই বাড়িতে সবথেকে বড়। আমি পূর্ণিমার ঘরে যা দেখেছি সেটা আমি বিজয়কে বলতে চাচ্ছিলাম, কিন্তু তখনই আমার মনে পড়ল যে আমি প্ল্যান বানিয়েছি যে আমি পূর্ণিমার ঘরে লুকিয়ে থাকব, তাহলে আমি সবটা বুঝতে পারব। তারপর আমি সবাইকে ব্যাপারটা বলবো। সবটা না জেনে কিছু বলা উচিত হবে না। তখন আমি শুয়ে পড়লাম। সকালবেলা আমি যখন পূর্ণিমাকে ডাকতে গেলাম, তখন এই দৃশ্য দেখলাম। আমি পূর্ণিমাকে ডেকে দিয়ে নিজে গোসল করতে চলে গেলাম। সারাদিন আমার মাথায় ঘুরতে থাকে যে রাতে পূর্ণিমা তার ঘরে কি করে। নিজের রাগের বশে সে ভুল কিছু করছে না তো? এমনটা হলে মা আর বিজয় নিজেদেরকে ক্ষমা করতে পারবে না, এই ভেবে আমার ভয় হয়। আমি একবার ভাবি যে পূর্ণিমাকে আমি বুঝিয়ে বলবো, কিন্তু পূর্ণিমা তো আমার সাথে কথাও বলতে চায় না। তাকে আমি কি করে বোঝাবো? আজ অবধি এত রাগী মেয়ে কখনো দেখিনি আমি, যে তার মায়ের উপরেও অনেক আওয়াজ করে। আমি ঠিক করি যে আজ রাতে আমি পূর্ণিমার ঘরে লুকিয়ে দেখব ও কি করে। তখন আমার মনে হলো যে আমি বিজয়কে কি বলবো। তারপর আমি ঠিক করলাম যে বিজয়কে ঘুম পাড়িয়ে তারপর এই কাজটা করব। আমি বিজয়কে ঘুমের ওষুধ খাইয়ে দেব। এটা করতে আমার খারাপ মনে হচ্ছে, কিন্তু সত্যিটা আমাকে জানতে হবে। আমাকেই বের করতে হবে। রাতে যখন বিজয় ফিরে এলো, তখন আমি তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। পূর্ণিমা অনেক রাত অবধি উঠানে বসে পড়াশোনা করত, কারণ ওর ঘরটা রাস্তার ওপারে ছিল। তাই রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ তার ঘরে ঢুকত। তার জন্য সে তার ঘরে পড়তে পারত না। আমি এর সুযোগ নিলাম। বিজয় যখন ঘুমিয়ে পড়ে, তখন আমি চুপি চুপি পূর্ণিমার ঘরে গিয়ে লুকিয়ে পড়ি। রাত 12টার সময় পূর্ণিমা পড়াশোনা শেষ করে তার ঘরে আসে। তাকে আজ অনেক ক্লান্ত দেখাচ্ছিল।
সে পানি খায় আর তারপর শুয়ে পড়ে। আমি ভাবতে থাকলাম যে পূর্ণিমা ওইসব কাজ কখন করে, ওর বিছানাটা কি করে ভেজে, আর ব্লাডের দাগ কি করে পড়ে। তারপর আমি ভাবলাম ও তো কিছুই করল না। আমি হয়তো ভুল ভাবছিলাম। আমি ভাবলাম পূর্ণিমা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি আস্তে আস্তে ওর ঘর থেকে বেরিয়ে যাব। আমি পূর্ণিমার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর যখন পূর্ণিমা ঘুমিয়ে পড়ে আর নাক ডাকতে শুরু করে, তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরোনোর চেষ্টা করি। ঠিক সেই সময় আমি ঘরের দরজাটা খোলার আওয়াজ পাই। আমি আবার লুকিয়ে পড়ি আর আড়াল থেকে দেখতে পাই যে কে ঘরের ভিতর ঢুকছে। তারপর আমি যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার শাশুড়িমা পূর্ণিমার ঘরে ঢুকছে। উনার হাতে একটা পানির পাত্র ছিল আর ব্লাডের মতো লাল একটা জিনিস, আর নারকেল ছিল। নারকেলটার উপরে কিছু একটা বাধা ছিল। আমি বুঝতে পারছিলাম না যে মা এত রাতে পূর্ণিমার ঘরে কেন এসেছে আর এইসব জিনিস কেন নিয়ে এসেছে। উনি কি করতে চলেছেন? তখন আমি দেখলাম মা নারকেলটা ভেঙে তার পানি পূর্ণিমার শরীরে দিচ্ছিল। সেই পানিতে তার বিছানাটা ভিজে যায়। তারপর তিনি ব্লাডের মতো লাল পানিটা পূর্ণিমার শরীরে দেয় আর সেটা বিছানায় পড়ে যায়। তিনি সেটা সব ঘরেও দেন। পূর্ণিমা ঘুমাচ্ছিল, তাই সে কিছু বুঝতে পারছিল না যে তার সাথে কি করা হচ্ছে। আমি আর থাকতে পারলাম না, আমি আড়াল থেকে বেরিয়ে এলাম। আমাকে কে ওই ঘরে দেখে আমার শাশুড়িমা একটু অবাক হয়ে যান, উনার শরীর ঘামে ভিজে যায়। উনি বলেন, বৌমা তুমি এখানে কি করছো? আমি বলি, এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত যে আপনি এত রাতে এখানে কি করছেন। আমাদের দুইজনের কথার আওয়াজ শুনে পূর্ণিমা উঠে বসে সে বিরক্ত হয়ে বলে, তোমরা দুইজন এত রাতে আমার ঘরে কি করছো? তখন শাশুড়িমা হাত জোর করে বলেন, বৌমা আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমাকে ক্ষমা করে দাও। আমি বলি, মা আপনি আমাকে বলুন এইসব কি করছিলেন? আপনি কি কোনো তন্ত্রমন্ত্র করছিলেন? মা বলে, হ্যাঁ, আজকাল পূর্ণিমার ব্যবহার আর ওর রাগ আমাকে খুবই চিন্তিত করে তুলেছে। আমি ভাবি কাল যখন ওর বিয়ে হবে তখন শ্বশুরবাড়িতে গিয়ে কি করে ম্যানেজ করবে। আমি পূর্ণিমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো বুঝতেই চায় না। আমার এক বন্ধু আমাকে একটা তান্ত্রিক বাবার কথা বলেছিল। আমি তার কাছে গিয়েছিলাম, তিনি আমাকে একটা উপায় বলেছেন। সেই তান্ত্রিক বাবা আমাকে বলেছেন যে রোজ রাত 12টার সময় পূর্ণিমার মাথার কাছে একটা নারিকেল ভেঙে তার পানি ওর শরীর দিতে হবে। উনি আমাকে একটা লাল রঙের জিনিস দিয়েছেন আর বলেছেন সেটা পূর্ণিমার শরীরে দিতে। তিনি বলেছেন যে এই পানিটা পবিত্র, এটা ওর শরীরে দিলে ওর মঙ্গল হবে। আর ওই নারিকেলটা পরের দিন সকালে ফেলে দিতে। ওই নারিকেলটার সাথে পূর্ণিমার সব রাগ চলে যাবে। এটা করলে ও নাকি ভালো মেয়ে হয়ে যাবে। আমি অনেকদিন ধরে এটা করে আসছি গু। আমি বলি, মা আপনি আমাকে তো অন্তত বলতে পারতেন কি। মা বলেন, আমাকে তান্ত্রিক বাবা বলেছিলেন এই বিষয়ে কাউকে কিছু না বলতে। কি তখন পূর্ণিমার চোখে পানি চলে আসে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার এই খারাপ ব্যবহারের জন্য মাকে কি না করতে হচ্ছে। আমি মনে করতাম যে যেইভাবে ছোটবেলা থেকে সবাই আমার সব কথা শুনে এসেছে চিরকাল সেটাই হবে। আমি ভবিষ্যতের কথা ভাবিনি। খুব পূর্ণিমা আমার কাছেও ক্ষমা চায় আর বলে, বৌদি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজ থেকে আমি নিজেকে পরিবর্তন করে ফেলব। কিন্তু আমার শাশুড়িমার অন্ধবিশ্বাস আমাকে চিন্তায় ফেলে দেয়া। আমি বলি, মা আপনি এইসব অন্ধবিশ্বাস ত্যাগ করেন, এইসব ভালো নয়, এতে জীবন নষ্ট হয়ে যায়। মা বলেন, বৌমা মানুষ সমস্যায় পড়লে অনেক কিছু করতে বাধ্য হয় যেটা তারা করতে চায় না। আমি বিপদে পড়ে সেই তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে যায়। আমরা তিনজনে একে অপরকে ধরি। পরের দিন সকালে বীজ ঘুম থেকে উঠে পূর্ণিমাকে দেখে অবাক হয়ে যায়। পূর্ণিমার এমন রূপ সে কোনোদিন দেখেনি। পূর্ণিমা অনেক শান্ত হয়েছিল আর বাড়ির কাজে মাকে সাহায্য করছিল। তার থেকেও বড় কথা, সে আমার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। আমার দেখে মনে হচ্ছিল আমরা অনেক দিনের বন্ধু। বিজয়ের এইসব বিশ্বাস হয় না। সে বলে, এইসব আমি কি দেখছি? আজ সূর্য কোন দিকে উঠেছে? তখন মা তাকে সব কথা খুলে বলে। তার মায়ের অন্ধবিশ্বাস দেখে বিজয়ের অনেক রাগ হয়, কিন্তু পূর্ণিমার শুধরে যাওয়াটা সেই রাগ খুলিয়ে দেয়া। আমরা চারজনই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি অনেক খুশি হই এটা দেখে যে দেরি করে হলেও আমার ননদ সঠিক রাস্তায় ফিরে এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।